आज आमादेर आलोच्य विषय हलो क्लास 8 एकेबारे शेष जे लेसन 13 द मैन हू प्लांटेड ट्रीज बाय जियोनो एर पार्ट 3 आज के आलोचना करे नेब आमरा। এই চ্যানেলেই पार्ट 1 पार्ट 2 आगे आलोचित হয়েছে, না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া ক্লাস 8 এর অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পেতে পারো। ক্লাস এই প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 যদি ক্লিক করো তাহলেও ক্লাস 8 এর প্রথম থেকে শেষ লেসন পর্যন্ত সমস্ত লেসনের ভিডিও তোমরা এখানেই পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা পুনঃস্মরণ করে নিই, অর্থাৎ রিক্যাপিচুলেশন। প্রথম দুটো পার্টে আমরা কি কি আলোচনা করেছিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। লেখক প্রায় 40 বছর আগে এক পার্বত্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন, যে স্থানটি ছিল ভ্রমণকারীদের কাছে সম্পূর্ণ অজানা। 3 দিন চলার পর তিনি একটি পরিত্যক্ত গ্রামে এসে পৌঁছান ও তার জলের শেষ বিন্দুটুকুও তিনি ব্যবহার করে ফেলেন। এটি ছিল জুন মাসের একটি সুন্দর দিন এবং বাতাস ক্রমাগত শীষ দেওয়ার মতো করে বইছিল। লেখককে তার তাঁবু সরিয়ে নিতে হলো এবং 5 ঘন্টা হাঁটতে হলো। এতটা হেঁটেও কিন্তু জল পাওয়ার আশা তিনি করতে পারলেন না। তারপর আমরা গিয়েছিলাম পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা কি দেখেছিলাম? লেখক এমন রুক্ষ শুষ্ক পরিবেশে জলের খোঁজে এগিয়ে গিয়ে অবশেষে এক মেষ পালকের সন্ধান পান। সেই মেষ পালক লেখককে তার কুটিরে নিয়ে গিয়ে একটু স্যুপ ভাগাভাগি করে খেলো এবং তাকে সেই রাত্রিটা সেখানে কাটাবার জন্য অনুরোধ করলো। তারপর মেষপালক অনেক ওক ফল ঢেলে তার মধ্যে 100টি নিখুঁত ওক ফল বেছে নিয়ে রেখে তারপরে শুতে গেল। লেখক মানুষটির সাহচর্যে বেশ শান্তিবোধ করলেন। তার সম্পর্কে শীঘ্র তিনি কৌতূহলী হয়ে পড়লেন, মেষপালক সম্পর্কে ও জানতে চাইলেন যে কি করে। তারপর আজকে আমরা পার্ট 3 বা শেষ পার্টে আজকে আমরা চলে যাব। শেষ অংশ আজকে আমরা আলোচনা করতে চলেছি, পার্ট 3। তো দেখো সেখানে বলছে বিফোর আগে গোয়িং আউট বাইরে যাওয়ার নেক্সট ডে পরের দিন হি সোকড সে ভেজালো ইন আ বাকেট একটি বালতি অফ ওয়াটার জলে, এক বালতি জলে কি ভেজালো? দ্য অ্যাকর্ড যোগফলগুলি দ্যাট যেগুলো হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন, সে খুব যত্ন করে বেছে নিয়েছিল, অ্যান্ড কাউন্টেড এবং গুনেছিল। পরের দিন বাইরে যাওয়ার আগে তার যত্ন করে বাছাই করা এবং গুনে রাখা উকফলগুলিকে সে এক বালতি জলে ভেজালো। ওই মেষপালক হি ক্যারিড সে সঙ্গে নিল অ্যান আয়রন রড, একটা লোহার রড, টু ও অ্যাজ আ ওয়াকিং স্টিক, অ্যাজ মানে হিসাবে, ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি। একটি লোহার রডও সে হাঁটার লাঠি হিসেবে নিল। হি ইনভাইটেড সে আমন্ত্রণ করলো আমাকে টু কাম অ্যালং উইথ হিম, তার সাথে আসার। অর্থাৎ লেখককে সেই মেষপালক আহ্বান করলো যে ঠিক আছে আপনি আমার সাথে চলুন। তারপরে কি বলছে দেখা যাক। 4 বলছে হ্যাভিং অ্যারাইভড, পৌঁছে সেই জায়গায়, দ্য প্লেস সেই জায়গাটাতে হি হ্যাড বিন হেডিং, যে জায়গার দিকে সে এগুচ্ছিল, হি বিগান সে শুরু করলো টু পাউন্ড, ঠুকতে হিজ আয়রন রড, তার লোহার রডটা ইনটু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। যে জায়গা দিয়ে সে যাচ্ছিল সেখানে পৌঁছে সে মাটিতে লোহার রডটা তার ঠুকতে লাগলো, যে রডটা সে সঙ্গে নিয়েছিল। দিস মেড, দেখো এতে হলো আহোল, একটা গর্ত, ইন হুইচ যাতে হি প্লেস সে রাখলো অ্যান অ্যাকর্ন, একটি ওক ফল, অ্যান্ড কাভার্ড ঢাকা দিয়ে দিল ওভার দ্য হোল, গর্তটিকে এগিয়ে আবার। যেই ঠুকতে লাগলো তাতে একটি করে গর্ত হলো, সেই গর্ততে সে একটি করে ওক ফল রাখলো এবং গর্তটা আস্তে আস্তে চাপা দিয়ে দিল। হি ওয়াজ প্ল্যান্টিং দ্য ওক ট্রি, সে এইভাবে কিন্তু ওক গাছ, প্ল্যান্টিং মানে রোপণ করছিল, সেইভাবে ওক গাছ রোপণ করছিল। ইন দিস ওয়ে, এইভাবে হি প্ল্যান্টেড সে রোপণ করলো হিজ 100 অ্যাকর্নস, তার 100,000 ওক ফল, উইথ গ্রেট কেয়ার, খুব যত্নে। এইভাবে সে 100,000 ওক ফল সযত্নে রোপণ করেছিল। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হি টোল্ড সে বললো আমাকে দ্যাট যে ফর 3 ইয়ার্স 3 বছর ধরে নাও এখন হি হ্যাড বিন প্ল্যান্টিং, সে করে চলেছে রোপণ ট্রিজ, গাছগুলি, ইন দিস সলিটারি ওয়ে, একাকীভাবে, সলিটারি মানে একাকী, ওয়ে মানে ভাবে। সে আমাকে বলল 3 বছর ধরে নির্জনে একা একা সে এইভাবেই গাছ লাগিয়ে চলেছে। হি হ্যাড প্ল্যান্টেড সে রোপণ করেছে 100,000, 100,000, সে 100,000 গাছ একাই লাগিয়েছে। অফ দিস 100,000, এই 100,000-এর মধ্যে 20,000, 20,000 হ্যাড কাম আপ, জন্মেছে। এই 100,000 গাছের মধ্যে মাত্র 20,000 গাছ জন্মেছে। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট, এটা ছিল সেই মুহূর্তে, দ্যাট যে আই বিগান, আমি হলাম টু ওয়ান্ডার, অবাক, অ্যাবাউট সম্পর্কে, হিজ এজ, তার বয়স। এই মুহূর্তে আমি তার বয়স নিয়ে হিসেব করতে লাগলাম। হি ওয়াজ ক্লিয়ারলি, সে ছিল স্পষ্টতই মোর দ্যান 50, 50-এর চেয়ে তার কিন্তু বয়স বেশি ছিল। লোকটির বয়স 50-এর চেয়ে বেশি ছিল দেখে মনে হচ্ছে। 55
হি টোল্ড মি, সে আমায় বলেছিল 55। তাহলে এই মেষপালকের বয়স কত ছিল? 55। আর লেখক কিন্তু অনুমান করেছিলেন 50-এর চেয়ে বেশি হবে। হিজ নেম, তার নাম ওয়াজ ছিল এলজিয়ার বুফেয়ার, তার নাম ছিল এলজিয়ার বুফেয়ার। ওই মেষপালকের কী নাম আমরা এখান থেকে পেয়ে গেলাম? এলজিয়ার বুফেয়ার। হি হ্যাড ওন, তার ছিল আ ফার্ম, একটি খামার বাড়ি, ইন দ্য প্লেন, সমতলে তার একটা খামার বাড়ি ছিল। হোয়ার হি লিভ, যেখানে সে বাস করতো। মোস্ট অফ ইস টাইম লাইফ, তার জীবনের অধিকাংশ সময় সেই খামার বাড়িতেই সে কাটিয়েছে। হি হ্যাড লস্ট, সে হারিয়েছে হিজ অনলি সান, তার একমাত্র ছেলে। অ্যান্ড দেন, তারপর হিজ ওয়াইফ, তার স্ত্রী। সে তার একমাত্র ছেলে এবং তার স্ত্রীকে হারিয়েছে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু, তারপর সে অবসরে কাটাচ্ছে টু দিস সলিটিউড। সলিটিউড শব্দের অর্থ কি? এই নির্জনে। হোয়ার, যেখানে হি টুক প্লেজার, সে পায় আনন্দ, ইন লিভিং, বাস করে, স্লোলি, ধীরে সুস্থে, উইথ ইস ফোক, তার দল, অফ শিপ, ভেড়ার, অ্যান্ড ইস ডগ, তার কুকুর। এখানে সে নির্জনে অবসর জীবনযাপন করছে একপাল ভেড়া ও কুকুর নিয়ে, তার ব্যস্ততাহীন বা ধীর জীবনযাপনের আনন্দ সে উপভোগ করছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে স্ত্রী এবং একমাত্র ছেলে মৃত্যুর পর সে কিন্তু অত্যন্ত ভেঙে পড়েছিল এবং তারপর থেকে সে ওই রকম ব্যস্ততম জীবন ছেড়ে নির্জনে পাহাড়ে ভেড়া এবং তার এই ওক গাছ ইত্যাদি নিয়েই কিন্তু সে দিব্যি মেতে রয়েছে। পরের অংশে দেখো কি বলছে 18-তে। হি হ্যাড কনক্লুডেড, সে শেষে বলেছিল দ্যাট যে দিস কান্ট্রি, এই দেশটা, ওয়াজ ডাইং, শেষ হয়ে যাচ্ছে, ফর দ্য ল্যাক, অভাবে, অফ ট্রিজ, গাছের। সে শেষে বলেছিল যে এই দেশটি গাছের অভাবে শেষ হয়ে যাচ্ছে। হি অ্যাডেড, সে আরও বলেছিল দ্যাট যে হ্যাভিং নাথিং, না পেয়ে, মোর ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, টু ডু, করার। হি হ্যাড রিজলভড, সে মনস্থির করেছে, টু রিমেডি, প্রতিকারের, দ্য সিচুয়েশান, এই পরিস্থিতির। সে আরও বলেছিল গুরুত্বপূর্ণ কিছু করার না থাকায় সে স্থির করেছে এই পরিস্থিতির সে প্রতিকার করবে। কী প্রতিকার করবে? উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন আলাদা হয়ে গেলাম। পার্টেড মানে আলাদা হয়ে যাওয়া। দ্য নেক্সট ইয়ার, পরের বছর, দ্য ওয়ার কেম, যুদ্ধ শুরু হয়েছিল। ইন হুইচ, যাতে আই ওয়াজ এনগেজড, আমি হয়েছিলাম যুক্ত, ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য যুদ্ধের সাথে যুক্ত হয়ে গেছিলেন গল্পের লেখক। উইথ দ্য ওয়ার বিহাইন্ড, যুদ্ধ শেষ হলো, মি, আমার, আই হ্যাড গ্রেট ডিজায়ার, আমার ভীষণ ইচ্ছা হলো। দেখো, উইথ দ্য ওয়ার, যখন যুদ্ধ, বিহাইন্ড মি, শেষ হলো বা শেষ হয়ে গেল, আই হ্যাড গ্রেট ডিজায়ার, আমার ভীষণ ইচ্ছা হলো, টু ব্রেথ, শ্বাস নেবার, আ লিটিল পিওর এয়ার, একটু বিশুদ্ধ বাতাস। অ্যান্ড আই সেট আউট, আমি রওনা হলাম, এগেইন, আবার, দ্য ট্রেল, পথরেখা ধরে, থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি, সেই নির্জন বা পরিত্যক্ত দেশের। দেশ বলছে যুদ্ধ শেষ হয়ে গেলে আমার আবার নির্মল বিশুদ্ধ বাতাস নেবার তীব্র ইচ্ছা জাগলো, আর সেই পরিত্যক্ত দেশের আগের বারের চলার পথ দিয়ে আবার যাত্রা শুরু করলো। মানে যেখানে 5 বছর আগে এসেছিল সেখানে আবার লেখক এলেন। দ্য ল্যান্ড, ভূভাগের, হ্যাড নট চেঞ্জ, পরিবর্তন হয়নি, ভূভাগের কোনো পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগের দিনের মতোই। আই হ্যাড বিন থিঙ্কিং, আমি চিন্তা করছিলাম, অ্যাবাউট, ব্যাপারে। দ্য শেপার্ড, মেষপালক, হু প্ল্যান্টেড, যে রোপণ করেছিল, দ্য ট্রিজ, গাছগুলি। আগের দিনগুলির মতোই সেই লোকটির কথা আমি চিন্তা করছিলাম যে গাছগুলি রোপণ করেছিল। 10,000 ওকস, 10,000 ওক গাছ। আই হ্যাড সেড টু মাই সেলফ, আমি নিজে বলেছিলাম, মাস্ট, অবশ্যই, রিয়েলি টেক আপ, সত্যি নেবে, আর লট অফ স্পেস, অনেক জায়গা। আমি মনে মনে বললাম 10,000 ওক গাছ অবশ্যই অনেকটাই জায়গা নেবে, মানে তো অনেকটা। হোয়েন, যখন, আই মেট, আমি দেখা পেলাম, এলজিয়ার বুফেয়ারের দিস টাইম, এবারে, আই ফাউন্ড, আমি দেখলাম, দ্যাট যে ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম, যুদ্ধ করেনি, ডিস্টার্ব মানে বিব্রত, হিম মানে তাকে অ্যাট অল, একেবারে। যখন আমি এলজিয়ার বুফেয়ারের সাথে আমার দেখা হলো তখন দেখলাম যুদ্ধ তাকে একটুও বিব্রত করতে পারিনি। হি হ্যাড কন্টিনিউড, সে চালিয়ে যাচ্ছে, উইথ ইস প্ল্যান্টিং, তার রোপণের কাজ, সে তার রোপণের কাজ চালিয়েই যাচ্ছে। দ্য ওক অফ 1910, 1910 সালের ওক গাছগুলি, ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, এখন 10 বছর বয়সী। অ্যান্ড ওয়ার টলার, ছিল আগে লম্বা, দেন চেয়ে, মি, আমার, দেন হিম, তার চেয়েও। 1910 সালের ওক গাছগুলির বয়স এখন 10 বছর, আর সেগুলি আমার ওই মেষপালকের চেয়েও লম্বা হয়ে উঠেছিল। লেখক এসে দেখে অবাক হয়ে গেলেন। দ্য সিন, দৃশ্যটা, ওয়াজ, ছিল ইমপ্রেসিভ, হৃদয়স্পর্শী, দৃশ্যটি সত্যিই হৃদয়স্পর্শী ছিল। আই ওয়াজ, আমি ছিলাম, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, স্পিচলেস, শতভাগ। অ্যান্ড উই পাস্ট, আমরা কাটিয়েছিলাম, দ্য হোল ডে, সারাদিন, ইন সাইলেন্স, নিঃশব্দে, ওয়াকিং, হেঁটে, থ্রু, মধ্য দিয়ে, হিজ ফরেস্ট, তার জঙ্গল।
প্রকৃতপক্ষে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং তার জঙ্গলের মধ্যে দিয়ে নিঃশব্দে হাঁটতে হাঁটতে পুরো দিন কাটিয়ে দিয়েছিলাম। এটা ছিল 3 সেকশনস, 3টি বিভাগ, 11 কিলোমিটার্স লং, 11 কিলোমিটার দীর্ঘ ওভারঅল সব মিলিয়ে। অ্যান্ড অ্যাট দিস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এই প্রশস্ততম অংশে, ওয়াইডেস্ট পয়েন্ট মানে দেখো প্রশস্ততম অংশে 3 কিলোমিটার্স ওয়াইড, 3 কিলোমিটার চওড়া। তাহলে জঙ্গলটি 3টি ভাগে বিভক্ত ছিল, সব মিলিয়ে 11 কিলোমিটার লম্বা, আর সবচেয়ে বিস্তৃত অংশটি 3.5 কিলোমিটার চওড়া। তাহলে বুঝতে পারছো কত বড় জঙ্গল সে নিজের হাতে বানিয়েছে। তারপর লেখক তো এটা দেখে কী ভাবছেন, হোয়েন আই কনসিডার্ড, যখন আমি ভাবলাম দ্যাট যে দিস হ্যাড অল স্প্রাং, এগুলো সব জন্মেছে ফ্রম দ্য হ্যান্ড, হাত থেকে, ফ্রম ওয়ান সোল, একটি আত্মা, অফ দিস ওয়ান ম্যান, একটি লোক, উইদাউট টিচিং এইডস, কোনো রকম যান্ত্রিক কারিগরি ছাড়া, মানে নিজের হাতে একটা শুধু লোহার রড ঠুকে ঠুকে পুঁতেছে গাছগুলো, কোনো রকম তো যন্ত্রের সাহায্য পাইনি। ইট স্ট্রাক মি, এটা আমায় বিস্মিত করেছিল দ্যাট যে মেন কুড বি, মানুষ পারে অ্যাজ এফেক্টিভ, এতটাই সৃজনশীল অ্যাজ গড, ভগবানের মতো, ডোমেইনস, ক্ষেত্র, রাদার দ্যান সে ডিস্ট্রাকশন, ধ্বংস। যখন আমি ভাবলাম কোনো কারিগরি সহায়তা ছাড়াই একজন মানুষের হাত থেকে, একজন মানুষের হৃদয় থেকে এগুলো সৃষ্টি হয়েছে, আমার মনে হলো মানুষ ধ্বংসের ক্ষেত্র ছাড়া ঈশ্বরের মতোই সৃষ্টিশীল হয়ে উঠতে পারে। কেননা সবেমাত্র উনি যুদ্ধ থেকে কাটিয়ে এসছেন, যুদ্ধে মানুষ সব ধ্বংসলীলায় মেতে উঠেছিল, আর এই মেষপালক দেখো এ সৃষ্টি করেছে একটা জঙ্গলের একা হাতেই। এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হচ্ছে। 3টি পার্ট পরপর সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের এই মানে ক্লাস 8-এর যদি কোনো রকম ভিডিও দেওয়া হয় তা তোমরা এই চ্যানেলেই পাবে।